আচ্ছা, এখন তাহলে আমরা বি বিন্দুতে বেগ এখানে বের করব। তাহলে এখানে বি বিন্দুতে বেগ বের করার সময় আমাদের এই ডিস্টেন্স হবে কোনটা, এই বি বিন্দুর বেগ বের করার জন্য বলতো। এ থেকে বি। কিন্তু কোনটা হবে, এই বি বিন্দুতে যদি বেগ বের করতে চাই তাহলে আমরা distance বের করতে- এম থেকে এন। হ্যাঁ, এম এন হবে। তাহলে এখানে এম এন, এটা কি হবে, এম এন হচ্ছে সিএম থেকে সি এন বিয়োগ। ওকে, তো সিএম আমরা পাইছিলাম কত, সিএম আমরা কোথায় লিখছি, ও হ্যাঁ, সিএম হচ্ছে এই যে 134.134 মাইনাস সি এন পাইছি 0.034, তাহলে এটা আসে 0.1। ওকে, তাহলে আমরা এখন লিখবো যে ভিবি, তাহলে ভিবি স্কোয়ার হবে ইউ স্কোয়ার প্লাস 2 জি, তাহলে এখানে ডিস্টেন্স হিসেবে থাকবে এম এন, ইউ তো 0, তাহলে এটা আসবে 1.96। এটা হচ্ছে ভি বিন্দুতে বেগ। তাহলে বি বিন্দুতে এখানে গতিশক্তি আমরা এখানে কি পাবো, হাফ এম ভি বি স্কোয়ার। তাহলে এটা 1.96, এম এর মান হচ্ছে 0.02 ইন্টু হাফ, তাহলে 0.0196ই আসে। এই যে দেখো আমরা এখানে এখানে গ নম্বরে যেটা বের করছিলাম বি বিন্দুতে এখানে গতিশক্তি, তাহলে এখানে অন্য নিয়মে করলেও সেম জিনিসটাই আসে। তাহলে এটা আমাদের বি বিন্দুতে এখানে গতিশক্তি গেল। এবং যদিও আমরা এখানে গ নম্বরে বি বিন্দুতে বিভব শক্তিটাও বের করছি, এটাও এখানে লিখতে পারো ইপিবি এম জি। এখন বি বিন্দুতে বিভব শক্তি বের করার ক্ষেত্রে এখানে আমাদের যে উচ্চতা এটা হবে সি এন, তাহলে এটা আসবে 6.66 4 10 ইনভার্স 3। তাহলে এখানে মোট শক্তি হবে এর গতি শক্তি প্লাস বিভব শক্তি, এইটা আসবে 0.02624 এত জুল। আর সি বিন্দুর ক্ষেত্রে এটা আশা করি পারবা। সি বিন্দুতে এইচ এর মান 0, অতএব এটা কি হবে, ইপি হবে 0। আর এখন সি বিন্দুতে বেগ বের করতে পারবা না, ভি সি, এটা এটা কি হবে, এখানে আমাদের ইউ তো 0, 2 জি। এখন সি বিন্দুর ক্ষেত্রে আমাদের ডিস্টেন্স হবে কোনটা, সি বিন্দুর ক্ষেত্রে ডিস্টেন্স হবে সি থেকে এম, এইটা। তাহলে 2 জি, সি থেকে এম এর মান হচ্ছে 0.134, তাহলে এটা আসে এত। আচ্ছা, আর এই যে বাকিটা আমি এই জায়গাতে লিখি, তাহলে ভি সি আমরা পাইলাম। তাহলে ই সি বিন্দুতে তাহলে এখানে গতিশক্তি কি হবে, হাফ এম ভি সি স্কোয়ার। এখানে ভি সি স্কোয়ারের মান তো এখানে দেয়া, হাফ এম এর মান হচ্ছে 0.02, তাহলে এটা আসে 0.02624 এত জুল। তাহলে এখানে যেহেতু সি বিন্দুতে আমাদের বিভব শক্তি 0, তাহলে সি বিন্দুতে মোট শক্তি কি হবে, এখানে গতি শক্তি প্লাস বিভব শক্তি করলে 0.02624 এইটাই আছে। তাহলে আমাদের তিন বিন্দুতে, এই যে সি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং এ বিন্দুতে মোট শক্তি সেম আসতেছে, তাহলে এখানে শক্তির নিত্যতা সূত্র পালিত হয়। এখন এই টাইপের একটা ম্যাথ আসার কিন্তু চান্স আছে, এটা বুঝছো। হ্যাঁ, বুঝছি। ওকে, এখন আমরা একটা ম্যাথ করবো, এটা একটু ইন্টারেস্টিং আছে। এটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজে। আচ্ছা, তো বোর্ডের প্রশ্নগুলা করবা আগে, কারণ এইচএসসি তে বোর্ডের এই প্রশ্ন থেকেই কিন্তু আসবে, বা ওই টাইপের ম্যাথ আসবে। আর এরপরে টাইম পাইলে এই বিভিন্ন কলেজের প্রশ্নগুলো করবা, এইগুলাতে একটু একটু নতুন নতুন ম্যাথ দেখতে পারবা আর কি। আচ্ছা,
এখানে আমাদের বলছে যে একটি পানি ভর্তি কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস হচ্ছে 1.5 মিটার। এটিকে 50 মিনিটে পানি পানি শূন্য করার লক্ষ্যে রবিন এত হর্স পাওয়ার এর একটি পাম্পকে কুয়ার উপর স্থাপন করে, কিন্তু 15 মিনিট পরে সে লক্ষ্য করে তার প্রতিবেশীর পানি প্রবাহের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। মানে তার পানি নিয়ে যাওয়ার জন্য তার প্রতিবেশীর সমস্যা হচ্ছে। ওই সময়ে সে কুয়ার 1/10 পানি শূন্য হয়, মানে 1/10। এখানে 10 ভাগের 1 ভাগ পানি 15 মিনিটে সরাইছে, আরো 9 ভাগ পানি বাকি আছে। এজন্য সে 5 হর্স পাওয়ার আরেকটি পাম্প কুয়ার শীর্ষ থেকে 40 মিটার দূরত্বে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে যথাসময়ে কাজ শেষ করার জন্য স্থাপন করে। ওকে, ম্যাথটা এই পরে একটু বড় বা কঠিন লাগতে পারে, তবে এটা মোটামুটি সহজ আছে। আচ্ছা, এখন বলছে এই যে প্রথম পাম্প দ্বারা উত্তোলনকৃত পানি শূন্য অংশের পানির ভর, এটা তো খুবই সহজ। পাই, এখানে হচ্ছে আর স্কোয়ার, ব্যাস দাও 1.5, তাহলে এটা হবে এইচ দেওয়া 20 মিটার, তাহলে এটা হচ্ছে 35.343 এত মিটার কিউব। ওকে, তাহলে এখানে আমাদের মোট পানির ভর, এটা হবে রো ইন্টু ভি। এত কেজি। তাহলে এ যেহেতু 10 ভাগের 1 ভাগ পানি এখানে বের করছে, তাহলে এইখানে উত্তোলনকৃত ওই পানির ভর, এত সহজ ম্যাথ তো দেয়ার তো কথা না। তাহলে এখানে প্রথম পাম্প এত কেজি পানি এইখানে সরাবে। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি যে এখানে প্রথম পাম্প কি পরিমাণ কাজ করবে, এইটার অ্যান্সার কি হবে? এইখানে কাজের ক্ষেত্রে আমরা যদি ডাব্লিউ বের করি, এম জি এইচ, এম তো আমরা এখানে থেকে পাইলাম, এইখান থেকে জি এর মানও তো পাইছি। এখন এখানে এইচ ড্যাশ এখানে কি হবে বলো তো, প্রথম পাম্পের ক্ষেত্রে বলো। এটা হবে 23/20। কত হবে? এইচ ড্যাশটা কি হবে এটা বলো, মানে বড় গভীরতা এখানে কত হবে? সহজ তো।
H/20 হবে। হ্যাঁ, এটা হবে শিওর। 8/20। আচ্ছা, 8 কত? 8 তো 20 দেওয়া। হ্যাঁ, 8 দেওয়া 20, তাহলে 20/20 হচ্ছে 1। ওকে, তাহলে এখানে বলছে দ্বিতীয় পাম্পটি কি যথাসময়ে কাজ শেষ করতে পারবে। আচ্ছা, এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে আমাদের সিনারিওটা হবে, এটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের কুয়া। তো আচ্ছা, তো এখন এইখানে আমাদের এই পানি খালি ছিল। H/10 অংশে, আর পানি ভর্তি ছিল 9H/10। ওকে, এরপরে এই কুয়ার আমাদের, আচ্ছা, এটা হচ্ছে মুখ। ওকে, তো এই কুয়া থেকে 40 মিটার দূরত্বে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের মেশিনটা এমন ভাবে বসানো আছে, এই যে এইভাবে, এটা আছে 30 ডিগ্রি, এবং এই জায়গাতে আমাদের দ্বিতীয় যে পাম্পটা, এইটা ধরলাম যে এই জায়গাতে এখানে বসানো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মোটরটা। এটা হচ্ছে 40 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই যে এটা, মানে এই মোটরের কুয়া থেকে আবার যে নতুন এই যে দূরত্ব, আমরা যদি এইটা বের করতে চাই, তাহলে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আমি এটার একটা নাম দেই। এইটুক এইটুক ডিস্টেন্সের নাম দিলাম আমরা পি। ওকে, তাহলে এখানে sin 30 সমান হবে লম্ব পি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে 30, সরি 40। তাহলে পি সমান হবে 20 মিটার। তাহলে পি সমান হচ্ছে 20 মিটার। আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের দ্বিতীয় যে মোটরটা, এর ক্ষেত্রে গড় গভীরতা এই কি হবে? এটা বলো দেখি। এখন এর ক্ষেত্রে গড় গভীরতা কি হবে? আচ্ছা, দাঁড়া, এটা আমি একটু বলি। এর ক্ষেত্রে আমাদের নর্মাল যে গড় গভীরতা, তার সাথে 20 যোগ করতে হবে, কারণ এটা কিন্তু আরো মানে আমাদের কুয়ার যে
সারফেস, সেখান থেকে কিন্তু আরো 20 মিটার তুলবে। তো ওই 20 মিটারের ক্ষেত্রে কোনো আমাদের মানে এই টাইপের কোনো হিসাব হবে না। ওই ক্ষেত্রে আমাদের ডিরেক্ট 20 এখানে যোগ করতে হবে আর কি, কারণ ওই 20 তো আমাদের কুয়ার মধ্যে তো নাই, ওটা আছে কুয়া থেকে 20 মিটার উচ্চতায়। তো ওই 20 আমাদের গড় গভীরতার সাথে যোগ করতে হবে। তাহলে এখানে টোটাল গড় গভীরতা হবে আমাদের নর্মাল নিয়মে আমরা যেটা গড় গভীরতা বের করব তার সাথে 20 জাস্ট এখানে যোগ করতে হবে আর কি। আচ্ছা, তুমি এমনিতে গড় এই যে গড় গভীরতা বের করে দেখি এমনিতে। বের করো। এটা হচ্ছে 11H/20। 11H/20, আর প্লাস হবে 20। এটা হচ্ছে 20 মিটার। তাহলে এখানে এইচ এর মান তো 20, তাহলে 20 বাদ দিলে 11, আর এটা হবে 31। এটা বুঝছো? ওকে। হুম। আর এখানে এম হবে এখানে কত? এখানে আমাদের টোটাল পানির 9 ভাগ কিন্তু এখানে আমাদের বাকি আছে। তাহলে এই ক্ষেত্রে এম এই ক্ষেত্রে কত হবে? আচ্ছা, এটা চাইলে বিভিন্ন ভাবে লিখতে পারো। আমাদের মোট এই পানি হচ্ছে এটা, সেইখান থেকে আমাদের যতটুকু এই পানি এখানে সরানো হয়েছে, আমরা যদি ওইটা ওইটা বাদ দেই, তাহলে আমাদের বাকি 9 ভাগ পানির ভর এখান থেকে পাওয়া যাবে। ধরো, তাহলে এটা হবে এত কেজি। তাহলে এটা বলছে এই পাম্পটা এখানে সময় আমাদের বের করতে হবে। তো আমরা জানি পি সমান, আর পি হচ্ছে পার্স এইচপি। আচ্ছা দেখো, এইখানে কিন্তু এখানে প্রথম ক্ষেত্রে সে তার এখানে লক্ষ্য কিন্তু ছিল সে 50 মিনিটের মধ্যে কাজ শেষ করবে। তারপরে আমাদের প্রথম পাম্পটা এখানে কাজ করছিল 15 মিনিট, তাহলে তার আর কতটুকু সময় বাকি থাকবে? 35 মিনিট। কিন্তু এখানে দ্বিতীয় পাম্পটা সময় নিচ্ছে এখানে 43 মিনিট। তাহলে তার হাতে সময় ছিল 35 মিনিট, কাজ করছে 43 মিনিট। তাহলে এটা যথাসময়ে কাজ শেষ হবে না। এটা বুঝছো? আর ওইটা এখানে লিখে দিবা আর কি, যে তার অবশিষ্ট সময় 35 মিনিট, অতএব এখানে যথাসময়ে শেষ হবে না। এই ম্যাথটা আসলে বুঝছো?
আচ্ছা, একটি 2 কেজি ভরের বস্তু নিচের চিত্র অনুসারে এবিসি পথে গতিশীল। এ বিন্দুতে বেগ, বি বিন্দুতে বেগ দেওয়া, বি সি অংশের দূরত্ব দেওয়া, এ বি অংশে ঘর্ষণ আছে, কিন্তু বি সি অর্থাৎ আমাদের তলটা এখানে ঘর্ষণহীন এবং রাস্তাটা হচ্ছে ঘর্ষণযুক্ত, কিন্তু এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মান তো দেয়া নেই, তাহলে আমরা ঘর্ষণ বলটা কিভাবে মেজার করবো? আচ্ছা, এখন এই যে এ থেকে বি তে যাওয়ার সময়, আচ্ছা ধরো এটা আমি একটু এখানে শর্টকাটে আঁকি, এ বি, ওকে। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, আমাদের বলছে যে এবি অংশে ঘর্ষণ আছে, তো এবি অংশের বেগ কিন্তু হ্রাস পেয়েছে, 5 থেকে 3 হয়েছে। এখন এই বেগ হ্রাস পেয়েছে কার প্রভাবে? এখানে ঘর্ষণ বলের প্রভাবেই তো বেগটা হ্রাস পেয়েছে। তাহলে তাহলে আমরা এখান থেকে এখানে কি লিখতে পারবো? বল দ্বারা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। আমরা তো এটা জানি। তাহলে এখানে ডাব্লিউ হবে হাফ এম। তাহলে এখানে আমাদের শেষ আহ, বেগ হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার। এম কত? এম হচ্ছে 2 কেজি, এটা করলে হবে হম 25, নয় দুই, হাফ আর দুই বাদ যাবে, তাহলে এটা হবে 16 জুল, মাইনাস 16 জুল হবে। এটা বুঝছো? হুম। তাহলে এখন এখানে কাজ আমাদের কেন মাইনাস ছিল? কারণ বেগ হ্রাস পাইছে এবং এখানে ঘর্ষণ বল দ্বারা কাজ হয়েছে, এবং সরণ কিন্তু আমাদের সামনের দিকে হচ্ছে, মানে সরণ কিন্তু এ থেকে বি এর দিকে এখানে কাজ করতেছে। আর এখানে ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়াশীল? আমরা তো জানি ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে এফ কে ক্রিয়াশীল উল্টো দিকে, এই বস্তুটা যাইতেছে সামনের দিকে। তাহলে সরণ হচ্ছে সামনের দিকে, কিন্তু ঘর্ষণ বল উল্টো দিকে ক্রিয়াশীল, তাহলে এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রি মান কত? মাইনাস, তো এই জন্য এখানে মেইনলি মাইনাস হয়েছে। তো এটা এখানে লিখে দিবা, যেহেতু বল এবং সরণ অর্থাৎ বল এবং ঘর্ষণ বল, সরি, সরণ এবং ঘর্ষণ বল পরস্পর বিপরীত দিকে এখানে ক্রিয়াশীল, তাহলে এখানে বলের বিরুদ্ধে কাজ হয়েছে, এই জন্য কাজটা নেগেটিভ। এগুলো আশা করি লিখতে পারবা। আচ্ছা, এরপরে এখানে প্রশ্ন করছে বস্তুটি সি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। বি থেকে সি এই অংশের আমাদের ডিস্টেন্স দাও 1.5 মিটার। আচ্ছা, এই বস্তুটা সি বিন্দুতে, আচ্ছা, আমরা এখানে
আর একটা বিন্দু এখানে আমরা ধরে নিই, ডি বিন্দু। এখানে বস্তুটা সি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা আমরা এটা কিভাবে বের করবো? আচ্ছা শোনো, এখানে আমাদের বি বিন্দুতে এই বস্তুটার যে শক্তি আছে, সি বিন্দুতে এখানে বস্তুটার শক্তি যদি সমান হয় তাহলে এই বস্তুটা পৌঁছাতে পারবে, অথবা সি বিন্দুতে শক্তির চেয়ে যদি বি বিন্দুতে শক্তি বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই বস্তুটা সি বিন্দুতে পৌঁছানোর পরে সি বিন্দু ক্রস করে যাবে যদি সি অপেক্ষা বি এর শক্তি বেশি হয়। এটা বুঝছো? হুম। কিন্তু যদি সি থেকে বি এর শক্তি কম হয় সেই ক্ষেত্রে কিন্তু বস্তুটা সি বিন্দু পর্যন্ত, এখানে উল্টা করলাম না, মানে সি থেকে বি এর শক্তি কম হইলে এটা যাইতে পারবে না, আর যদি বি এর শক্তি বেশি হয় তাহলে যাইতে পারবে। তো আমরা এখানে এটাই বের করবো, বি বিন্দু শক্তি তো আমরা অলরেডি জানি। এম কত? এম হচ্ছে 2 কেজি, তারপর ভি স্কোয়ার হচ্ছে 3, 9। তাহলে এটা হচ্ছে 9 জুল। ওকে, এটা হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি, কারণ এখানে বি বিন্দুতে আমাদের এই বিভব শক্তি কত? 0। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হবে 9 জুল। আর এখানে সি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি মোট শক্তি বের করতে যাই তাহলে আমরা এটা আপাতত ধরে নিব যে সি বিন্দুতে গিয়ে তার বেগটা শূন্য হয়ে যাবে। তাহলে সি বিন্দুতে মোট শক্তি, এটা কি হবে? এম জি এইচ এর সমান, এটা হবে এইচ। তাহলে এখানে আছে sin 20 ডিগ্রি সমান এইচ ডিভাইড বাই 1.5। তাহলে এইচ আসে কত? 513 মিটার। ওকে, তাহলে সি বিন্দুতে এখানে বিভব শক্তি পি বিন্দু শক্তির থেকে বেশি। তাহলে এখন দেখো, এই বস্তুটা যদি সি বিন্দুতে যায় তাহলে তার শক্তি হবে কত? 10 জুল। আর এই বি বিন্দুতে হচ্ছে 9 জুল। তাহলে সে সি বিন্দুর থেকে এখানে নিচে আছে এমন একটা বিন্দু পর্যন্ত সে এখানে পৌঁছাইতে পারবে যেখানে এইচ এর মানটা কম হবে এবং তার শক্তিটা হবে 9 জুল। এটা বুঝছো? বুঝছি। ওকে, এখানে তাহলে কিন্তু সে সি বিন্দু পর্যন্ত যাইতে পারবে না, সি বিন্দুর থেকে নিচু একটা বিন্দু পর্যন্ত যাইতে পারবে যেখানে গেলে তার শক্তি 9 জুল হবে, মানে বি বিন্দু সমপরিমাণ শক্তি আর কি।
আচ্ছা, এখন যে এখানে চিত্রটা দেয়া, এইখানে এই শব্দ 1.5 মিটার, ছোট কোণটা 30 ডিগ্রি, বড় কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বলছে এ বিন্দুতে কত বেগে অতিক্রম করবে। আচ্ছা, আমরা এটা নাম দিই এম, এটা হচ্ছে এম। তাহলে তো এটা সহজ। এটা আমরা এখন এ বিন্দুতে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে আমাদের মেইনলি লাগবে এ থেকে এন, এই ডিস্টেন্সটা। তাহলে আমরা যদি ত্রিভুজ ও এন বি এটা এখানে কল্পনা করি তাহলে হবে ও এন বি তে আমাদের দরকার ও এন অর্থাৎ cos 60। cos 60 সমান হবে ভূমি ও এন ডিভাইড বাই অতিভুজ ও বি। তাহলে ও বি এর মান তো 1.5, ও এন হবে ও বি ইন্টু cos 60 মানে হাফ। তাহলে এটা হচ্ছে 0.75 মিটার ও এন। এখন এ এ বিন্দুতে বেগ বের করার জন্য বি বিন্দু থেকে এই ডিস্টেন্সটা লাগবে এখানে যেটা হচ্ছে এ থেকে এন। তাহলে এটা যদি হয় 0.75 এম থেকে এন থেকে এ, অর্থাৎ এ বিন্দুর জন্য যতটুকু ডিস্টেন্স এখানে ট্রাভেল করবে সেটা হবে 1.5 থেকে 0.75 বিয়োগ করা লাগবে। তাহলে এটা হবে 0.75 মিটার। তাহলে এখানে হবে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 জি, এই ক্ষেত্রে এইচ এর মান হচ্ছে এ এন। তাহলে এইখান থেকে সবকিছু কাউন্ট করলে এখানে ভি এর মান আসবে 3.834। এটা আশা করি বুঝছো। তো আমাদের এই টাইপের এই ম্যাথ গুলাতে এখানে জিজ্ঞেস করবে যে এই বিন্দুতে গতিশক্তি কত, বা আহ, বেগ কত, অথবা বি বিন্দুতে বিভব শক্তি এখানে কত। তো এখানে আমরা বের করতে পারবো। যদি বি বিন্দুতে বিভব শক্তি এখানে জানতে চাইতো তাহলে এম জি এইচ হইতো এ থেকে এন। আচ্ছা, এখানে বলছে ববের সংযোগকারী সুতাটি উলম্ব রেখার সাথে যখন 30 ডিগ্রি কোণে অবস্থান করে তখন গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে আমাদের ছোট কোণটা 30 ডিগ্রি, তাহলে যখন এই যে রেখার সাথে 30 ডিগ্রি কোণ থাকবে অর্থাৎ ডি বিন্দুতে এখন আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে বলছে। তো ডি বিন্দুর ক্ষেত্রে তাহলে আমাদের এখানে ত্রিভুজটা নিতে হবে। ত্রিভুজ ও ডি এম। তাহলে এখানে cos 30, এটা হবে এখানে ভূমি হচ্ছে ও থেকে এম, অতিভুজ হচ্ছে ও থেকে ডি। তাহলে ও থেকে এম cos 30 ইন্টু ও থেকে ডিও কিন্তু আমাদের সুতার দৈর্ঘ্য এখানে যেটা হচ্ছে 1.5, তাহলে এটা হচ্ছে 1.299 এত মিটার। এটা হচ্ছে ও থেকে এম এর যে ডিস্টেন্স এইটা। তাহলে আমরা যদি এখানে ডি বিন্দুতে এখানে আমরা যদি বেগ বের করতে যাই তাহলে আমাদের লাগবে বি থেকে ডি এর ডিস্টেন্স এখানে যেটা হচ্ছে এম এন। তাহলে এম এন এইখানে এইখানে কি হবে, ও থেকে এম আমরা পাইলাম। ও থেকে এম, এখান থেকে যদি আমরা ও এন বিয়োগ করে দিই তাহলে আমরা তো এম এন এখানে পেয়ে যাব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন এখান থেকে বেগটা বের করবা ডি বিন্দুর জন্য ইউ 0, তাহলে 2 জি। এখানে এস কত, এস হচ্ছে এম এন। তাহলে এখানে ভি স্কোয়ারের মান হচ্ছে এটা। যদি ভি স্কোয়ারের মান এটা হয় তাহলে এখানে আমাদের গতি শক্তি
এম কত? 0.1। আর ইপি এটা কি হবে? এম জি। এইচ হবে কোনটা? এ থেকে এম। আহ এখন এ থেকে এম আমরা এখান থেকে ও এম আমরা তো জানি, আর এখানে টোটালটা যদি হয় 1.5, তাহলে ও থেকে এম হচ্ছে 1.299। এইটা বিয়োগ করলেই আমরা এ থেকে এম অর্থাৎ ডি বিন্দুর ক্ষেত্রে যেটা উচ্চতা বিভব শক্তির ক্ষেত্রে ওইটা বের করতে পারবো। এত জুল। তাহলে এখন এইখানে তুলনা করতে বলছে একটা, এই ডিভাইড বাই আর একটা এখানে দিয়ে দিবা। তাহলে এখানে আমাদের এখানে এখানে গতিশক্তি হচ্ছে বিভব শক্তির এত গুণ। এটা বুঝছো? বুঝছি। ওকে। তো এই চ্যাপ্টারের আর আমরা ম্যাথটা করবো না, আমাদের সব টাইপের ম্যাথ করা হয়েছে অলরেডি। তো এখন টেস্ট পেপার খুললে আশা করি সবগুলো ম্যাথ পারবা। তো এগুলা এগুলো করবা, যদি কোনো ম্যাথে সমস্যা হয় দেন আমরা সলভ করব। তো এই চ্যাপ্টার এইখানে শেষ। সব টাইপের ম্যাথ করানো হয়েছে, তো এখন এমসিকিউ তারপর সৃজনশীল এগুলা নিজে নিজে করবা। আর আর বোর্ডের ম্যাথে গেলে দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথ আমাদের এইখানে পুয়ার ম্যাথ থেকে আসে। তো এগুলা আশা করি পারবা। ওকে। তো এর পরবর্তীতে আমরা দেখি ম্যাথ ম্যাথ সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার অথবা ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার শুরু করব। তো এইখানে টেস্ট পেপার অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। তো টেস্ট পেপার তো দিয়ে দিছি, এগুলো সৃজনশীল নিজে নিজে করবো। আচ্ছা। ওকে।